আজ থেকে 100 বছর আগে ফ্রান্স কাফকা রূপান্তর নামে যে ছোট গল্পটি লিখেছিলেন, বিশ্ব সাহিত্যে সেটি একটি অমূল্য অবদান। গল্পের নায়ক একজন তরুণ, সে চাকরি করে একটি কারবারি প্রতিষ্ঠানে। আয় উপার্জন যা হয় তার দ্বারা তার বাবা এবং তার মা ও বোনকেও চলতে হয়। প্রতিদিন সাত সকালে উঠে তাকে ট্রেন ধরবার জন্য ছুটতে হয়। দিনমান কাটে কারবারি প্রতিষ্ঠানের কাজে। এক সকালে সেই যুবক গ্রেগার সামসা দেখে যে সে দানবীয় একটা পতঙ্গে পরিণত হয়েছে। আয়তনে তার শরীর ঠিকই আছে, কিন্তু অনেকগুলো হাত পা গজিয়ে গেছে এবং সে আর স্বাভাবিক মানুষটি নেই। চলতে পারে না, লোকে তাকে দেখলে আঁতকে ওঠে। এই গল্পটা কেবল গল্প নয়, প্রতীকও। এটি পুঁজিবাদী নিষ্পেষণের প্রতিচ্ছবি বটে। আর্থসামাজিক ওই ব্যবস্থা মানুষকে মানুষ থাকতে দেয় না, পতঙ্গে পরিণত করে ছাড়ে। কাফকা পুঁজিবাদকে প্রত্যক্ষ রূপে দেখেছেন, তাকে চিনেছেন। পুঁজিবাদ যে মানুষের মনুষ্যত্বের জন্য ভয়ঙ্কর এক শত্রু, সেটা তার উপলব্ধিতে ছিল। এবং সেই পুঁজিবাদ থেকে মুক্তির জন্য যে সংগ্রাম হচ্ছিল, কাফকা তার খবর জানতেন। 1917-তে রুশ বিপ্লব হয়েছে এবং তার বন্ধু বান্ধবদের অনেকেই এই 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 বিপ্লবের ধারাতে বিশ্বাস করতেন এবং বিপ্লবের পক্ষে কাজ করেছেন। তার স্বাস্থ্য ভালো ছিল না, তিনি অসামাজিক ছিলেন না, কিন্তু বিবাহ করতে সাহস করেননি। জন্মসূত্রে কাফকা ছিলেন ইহুদি। ইউরোপে ইহুদি বিদ্বেষের সরাসরি শিকার তিনিও হয়েছিলেন এবং ভেবেছিলেন যে বিবাহ করে সস্ত্রীক তিনি প্যালেস্টাইনে চলে যাবেন। প্যালেস্টাইন তখন ব্রিটিশ কর্তৃত্বাধীন এবং আজকে যে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে সেইটা দেখলে কাফকা বুঝতেন পুঁজিবাদ আরও কত নৃশংস, আরও কত কবিবেচকে পরিণত হয়েছে। এবং এটা অসাধারণ ঘটনা যে সেই যে ইহুদি সম্প্রদায়ের মানুষরা একদিন হিটলারের দ্বারা নির্যাতিত হয়েছিলেন, তাদেরই একটা অংশ জায়নবাদীরা আজকে প্যালেস্টাইনে যেভাবে মানুষকে হত্যা করছে, যে গণহত্যা ঘটাচ্ছে, সেইটে নিশ্চয়ই কাফকাকে অত্যন্ত বিষাদযুক্ত করত এবং তিনি বুঝতেন যে পুঁজিবাদ আরও কত ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনা, এই যে গণহত্যার ঘটনা, সেটা মনে হবে অস্বাভাবিক, কিন্তু সেটা তো ঘটছে এবং সেটা আসলে স্বাভাবিক। কেননা এই রকমের যে হত্যা নৃশংসতা, সেটা পুঁজিবাদের ভেতরেই প্রতিষ্ঠিত রয়েছে। সাহিত্যে ইতিহাস থাকে, আর ইতিহাসের ভেতর থেকে সাহিত্য চর্চা করতে হয়। বঙ্কিমচন্দ্রের নায়করা পুরুষদেরকে ছাড়িয়ে যায় নানান দিক থেকে, নানান গুণে, কিন্তু তিনি এইটা সত্য যে তিনি বিবাহ দিতে পারেন না। শরৎচন্দ্র নারীদের জন্য যে দুঃখ প্রকাশ করেছেন, নারীর মুক্তির জন্য যেভাবে লিখেছেন, সেটা বড় বিরল দৃষ্টান্ত। কিন্তু তিনিও বিধবা নারীদের দুঃখ বুঝলেও তাদের যে বিবাহ দেবেন এইটা পারেননি এই কারণে যে তিনি মনে করেছেন যে পাঠক এইটা পছন্দ করবে না। সেই জন্য আমরা দেখছি যে এই যে ইতিহাসের ভেতরে থেকেই কী করে
সাহিত্য রচিত হয় এবং ইতিহাস কীভাবে সাহিত্যকে প্রভাবিত করে। বিদ্যাসাগর বিধবা বিবাহ দিতে পারলেন, বিবাহের দিতে পারলেন, কেননা তিনি বিপ্লবী ছিলেন। আমি এখন তাহলে আমার দ্বিতীয় দিকের বিষয়টাই দেয়, সেটা হচ্ছে যে সাহিত্যের মিত্রের কথা তো আমি বললাম, সাহিত্যের শত্রুকে। সাহিত্যের শত্রু হচ্ছে, আমি একেবারেই সুনির্দিষ্টভাবে বলবো, সাহিত্যের শত্রু হচ্ছে আজকের দিনে পুঁজিবাদ। এবং এইটাই হচ্ছে, এই পুঁজিবাদের পেছনে রয়েছে ব্যক্তিমালিকানা। কাজেই নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হবে যে সাহিত্যের যে শত্রু, সেই শত্রু হচ্ছে ব্যক্তিমালিকানা। সাহিত্য ব্যক্তি তৈরি করে, ব্যক্তির জন্যই তৈরি করে, কিন্তু সাহিত্য মানুষকে যুক্ত করে। আর পুঁজিবাদ যেটা করে সেটা হচ্ছে মানুষকে বিচ্ছিন্ন করা। এবং সাহিত্যের উদ্দেশ্য, পুঁজিবাদের উদ্দেশ্য তাই পরস্পর বিরোধী হয়ে দাঁড়িয়েছে। আমি আরেকটা প্রসঙ্গে এখানে উত্থাপন করতে চাইব, সেটা হচ্ছে যে আজকে আমরা এটা দেখছি যে উন্নয়নের সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট যে অবদান, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেকভাবে অভিনন্দন জানানো হচ্ছে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাটম বোমার চাইতে বিপজ্জনক হয়ে যেতে পারে, যে এটা মানুষকে যন্ত্রে পরিণত করতে পারে, মানুষকে বেকার করতে পারে, এবং এর মালিকানা অল্প কয়েকজনের হাতে যদি চলে যায় তাহলে সেটা অত্যন্ত কত যে ভয়ঙ্কর হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আমি রবীন্দ্রনাথের বক্তব্য দিয়ে শেষ করব। রবীন্দ্রনাথ বলেছিলেন যে মানুষের উপর আস্থা হারানো পাপ। কাজেই আমরা ওই আস্থা রক্ষা করব এবং আমরা জানব যে এই যে পৃথিবীর আজকের যে সংকট, যে সভ্যতার সংকটের কথা তিনি বলেছিলেন, সেই সংকট আজকে আরও বেশি অগ্রসর হয়েছে এবং এই সংকট পুঁজিবাদ তৈরি করছে। কাজেই আজকের পৃথিবীকে মুক্ত করতে হলে পুঁজিবাদকে বিতাড়ন করতে হবে, তাকে বিতাড়িত করতে হবে। এবং সেই ক্ষেত্রে সাহিত্য হচ্ছে আমাদের প্রধান অবলম্বন, এবং এই সাহিত্যের চর্চা এই জন্য অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। কিন্তু সাহিত্য পাঠ নিজেও এখন বিঘ্নিত হচ্ছে। বলা হচ্ছে যে সাহিত্য আগের মতো লোকে পড়ে না, সাহিত্য আগের মতো লেখা হয় না। তার কারণও আবার ওই পুঁজিবাদী ব্যবস্থায়, প্রযুক্তি নয়, প্রযুক্তির কারণে ঘটনা ঘটছে না, ঘটছে প্রযুক্তির যে মালিকানা, সেই মালিকানার কারণে। এবং সর্বশেষে এই কথাটাও বলতে হবে যে আমরা যে সাহিত্য পাঠের কাছে যাব বলেছি, সাহিত্য দিয়ে আমরা মনুষ্যত্বের চর্চা করব ভাবছি, এবং সাহিত্য দিয়ে সভ্যতাকে রক্ষা করব ভাবছি, কিন্তু সাহিত্যের কাছে আমরা যাব কি করে? এবং সেজন্যই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সামাজিক বিপ্লবে। এবং সেই সামাজিক বিপ্লব এর মূল কথাটা হচ্ছে ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। এবং সামাজিক মালিকানাই হচ্ছে সাহিত্যের লক্ষ্য। সাহিত্য সামাজিক মালিকানা করতে চায়, মানুষকে সামাজিক করতে চায় এবং মানুষের মনুষ্যত্বকে রক্ষা করতে চায় এই সংযুক্তির মধ্য দিয়ে, যেটা পুঁজিবাদ যেটাকে ধ্বংস করতে চেষ্টা করছে। মানুষের সভ্যতার ইতিহাস উন্নতির ইতিহাস, কিন্তু সেই উন্নতি ব্যক্তি মালিকানার ইতিহাসও বটে, ব্যক্তি মালিকানার উন্নতির ইতিহাসও বটে। কাজেই সাহিত্যের কাছে আমাদের যেতে হবে শুধু আনন্দের জন্য নয়, আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য এবং আমাদের মুক্তির যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। কালি ও কলম সাহিত্য সম্মেলনের উদ্বোধন পর্বে আপনারা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর কাছ থেকে মূল বক্তব্য শুনলেন। আমি প্রথমে ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুনকে আমন্ত্রণ জানাচ্ছি এই মূল বক্তব্যের উপরে আলোচনা করার জন্য।
সম্মানিত সভাপতি, সুধীবৃন্দ, আলোচকবৃন্দ, আমাকে এখানে একটা অসহায় অবস্থার মধ্যে ফেলা হয়েছে এই কারণে যা আমার সঙ্গে সাহিত্যের সম্পর্ক খুব কম। সাহিত্যের ছাত্র আমি নই। আসলে এখানে আলোচনার জন্য সবচেয়ে ভালো হতো আমার বন্ধু মঞ্জুর ইসলাম বা ফখরুল আলম যদি করতেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমার শিক্ষক। আমার কেন, আমাদের আগের জেনারেশন, তারপরের জেনারেশন সবারই শিক্ষক উনি, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ক্লাসে যেমন পড়িয়েছেন, ব্যক্তিগতভাবেও আমরা তার কাছে প্রণোদনা পেয়েছি। এবং আজকে বলতে দ্বিধা নাই, খুবই আনন্দিত যে তিনি সুস্থ আছেন এবং এখনও তিনি এরকম একটা প্রবন্ধ লিখতে পেরেছেন। এবং আমি সৌভাগ্যবান যে আমি আলোচনা নয়, আমি তার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তার ছাত্র হিসেবে আমি দু একটি কথা বলতে পারছি। এই সৌভাগ্য সবসময় হয় না। আমাদের স্যার যে মতাদর্শের কথা বললেন এবং দৃষ্টিভঙ্গির কথা বললেন, আমরা যখন ছাত্র তখনও নয়, তারপর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মূলত বঙ্গবন্ধু শাসনের ঠিক পরপরে বা মাঝামাঝি সময়ে স্যারের লেখা একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। বিশেষ করে সাহিত্য সমালোচনায় আজকে অনেকে ভুলে গেছেন যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ওই সময় সাহিত্য আলোচনায় একটা নতুন বিষয় এনেছিলেন। 1930-40-এর দিকে মার্ক্সবাদী আলোচনায় এই বিষয়গুলি কিছুটা এসেছে তাত্ত্বিকভাবে, অত্যন্ত একপেশেভাবে। অধ্যাপক চৌধুরীর আলোচনা কিন্তু তার থেকে একেবারে আলাদা ছিল। ওই সময় তার লেখা শরৎচন্দ্র সামন্তবাদ বা কুমুর বন্ধন বা আরও যেসব বই, আমি অনেকগুলি, বাংলা গদ্যের সামাজিক ব্যাকরণ, আমরা এগুলি পড়ে খুব মুগ্ধ বলবো না, বিস্ময়িত হয়েছে যে এইভাবেও সাহিত্যকে বিচার করা যায়। কিন্তু তিনি যে পথটা দেখিয়ে দিলেন, পথিকৃতের ভূমিকা পালন করলেন। পরবর্তীকালে কিন্তু বাংলা সাহিত্য আলোচনায়, আমি বাংলা সাহিত্য যখন বলছি আমি উভয় বঙ্গের কথাই বলছি, সেখানে চিন্ময় গুহ তার একটু ভালো বলতে পারবেন, অধ্যাপক চিন্ময় গুহ, কিন্তু আমার নজরে পড়েনি যে ওই ধারার আলোচনা করতে। বরং তিনি যখন শরৎচন্দ্র সামন্তবাদ লিখলেন, অনেকে তাতে যে কিছুটা ক্ষুব্ধ হননি তা নয়, বা এইভাবে সাহিত্য বিচার করা যেতে পারে এটিও তারা গ্রহণ করতে চাননি। কিন্তু আমি মনে করি সাহিত্য আলোচনার একটা নতুন দিকের, নতুনভাবে একটা দেখা দৃষ্টিভঙ্গির ব্যাপার, সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। দুঃখের বিষয়, আমাদের এখানেও কিন্তু সাহিত্য আলোচনা ওই পর্যায়ে গেল না। আসলে সিরাজুল ইসলাম চৌধুরী তো একজনই হন, 10 জন তো হন না, সেখানেই সমস্যা। হয়তো সেটা এখন আমি যদি বলি স্যার সেটা কি সমাজতন্ত্রের সমস্যা না পুঁজিবাদের সমস্যা, তাহলে আবার আমরা অন্যভাবে বিচার করতে পারি। এখন স্যার যে কথাগুলি লিখলেন, ওই সময় থেকে তিনি কিন্তু সবসময় বলে আসছেন পুঁজিবাদী রাষ্ট্র থেকে বা আধা সামন্তবাদ আধা পুঁজিবাদী রাষ্ট্র থেকে তিনি সবসময় সমাজতন্ত্রের কথা বলে এসেছেন। সমাজতন্ত্রের কথা না বলে যদি বলি যে মার্ক্সবাদের কথা বলে এসেছেন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু বিচার করতে চেয়েছেন, সেটা হতেই পারে। কিন্তু সব কিছু মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে বিচার করে যদি বলেন যে তার বাইরে যা সৃষ্টি হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য নয় বা কোনোটাই সে কারণে মানবতার পক্ষে নয়, তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। এখন উনি যে কথাগুলি সাহিত্যের শত্রুবিচ্ছু বলেছেন, আমি আমার এই ধৃষ্টতা নাই সেটার উপরে বলা বা সেটার সমালোচনা করা।
কিন্তু মাঝে মাঝে হঠাৎ প্রশ্ন জাগে যে দর্শন যেটা তিনি বলছেন সাহিত্যের এবং মতাদর্শ, তিনি এক জায়গায় বলছেন যাকে দর্শন বলছি তাকে মতাদর্শ নামে চিনলেও ক্ষতি নেই। পরের কথায় বলছেন যে আসলে মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গি অনেকটা কিন্তু আলাদা হয়ে যায়। তাহলে দর্শন মতাদর্শ কি একই সবভাবে ব্যবহার করা যাবে কি না, নাকি সেটা পরস্পর বিরোধী? বালজাকের কথা তিনি যেমন বলছেন, আপনি দেখেন, বা চিরস্থির বন্দোবস্তের চিরস্থির বন্দোবস্তের উপরে কিন্তু তিনি প্রথম, এখানে উল্লেখ করি, সাহিত্যের বিচার চিরস্থির বন্দোবস্তের পরবর্তীকালে যারা হয়েছেন তারা কীভাবে করেছে সেটা করে নতুনভাবে দেখেছিলেন। কিন্তু ধরেন আপনি সবখানে কি পুঁজিবাদের ব্যাপারটা আনা যায়? কাফকার গল্পে আপনি বলেছেন পুঁজিবাদের বিষয় আসে, ট্রেনে আত্মহত্যা করছে, সেটাও পুঁজিবাদের প্রতীকের ব্যাপার। আচ্ছা, এখন পুঁজিবাদ আমি ধরে নিলাম সবই পুঁজিবাদের নিষ্পেষণ, পুঁজিবাদের ইয়েতে লিখছে, কিন্তু পুঁজিবাদে বিপক্ষে আপনি কার কাছে আমাদেরকে সাহিত্যের আশ্রয় নিতে বলছেন? মার্ক্সবাদ, সেটা যদি সমাজতন্ত্র হয়, সমাজতান্ত্রিক আদর্শে, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে সমাজতান্ত্রিক আদর্শে শিল্পী সাহিত্যিকদের উপরে, বা আপনি যেটা বলছেন রাষ্ট্রের যে নিষ্ঠুরতা, সেটা বেশি না পুঁজিবাদের রাষ্ট্র বেশি? তাহলে ষোলকপকে কেন যেতে হয়, বা ধরেন বরিস পোস্তারনাককে কেন উদ্বেগ করতে, সেটা কি তারা মানবতাবাদ বিরোধী কোনো লেখা লিখেছিলেন? তা তো নয়, সেগুলো তো সমাজতন্ত্রেই ঘটেছে। গোর্কিকে কেন চলে যেতে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে ক্যাপ্রিতে? সেখানে গিয়ে তিনি লিখছেন, যদিও বলছেন স্বাস্থ্যের কথা, কিন্তু কম সময় থেকেছেন। মায়াকোভস্কিকে কেন তাহলে আত্মহত্যা করতে হচ্ছে? তিনি সমাজতন্ত্রের এত বড় গুণ গায়ক ছিলেন। বা এই ধরনের আমরা যদি উদাহরণ দিয়ে থাকি, বা আপনি ধরেন যদি একেবারে মার্ক্সবাদের বলেন বা সমাজতন্ত্রের একেবারে সর্বোচ্চ ধাপ সাম্যবাদের কথা বলেন, সেখানে যদি আমরা চীনকে দেখি বা আলবেনিয়াকে দেখি, তাহলে আমরা কি দেখব? রাষ্ট্র কি নিপীড়ন করছে পুঁজিবাদের মতো, না পুঁজিবাদের থেকে বেশি? আপনি আলবেনিয়াতে কাদেরের লেখা যদি আপনি আমরা দেখি, কাদেরের লেখা তো কিন্তু আলবেনিয়ার যে তৎকালীন সমাজ কাঠামো, তার কিন্তু ইসমাইল কাদেরের বোধহয় তার সেখানে কিন্তু আমরা সমালোচনা খুঁজে পাই। কিন্তু তার অবস্থা কি হয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যারা পুঁজিবাদীর যে নোবেল পুরস্কার, সেগুলি তারা কেউই পাননি, যারা সমালোচনা করেছেন তারা কেউই পাননি। কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সব কিছু একই দৃষ্টিভঙ্গিতে সবসময় একইভাবে সাহিত্যের বিচার করা যায় কিনা। যদি মানবতাবাদের কথা আপনি বলেন, তাহলে প্রশ্ন আসবে যে সমাজতন্ত্র এবং সাম্যবাদ বা যে রাষ্ট্রগুলি গঠিত হয়েছে, সেখানে আমরা কিভাবে শিল্প সাহিত্যিকদের পাই, এবং কেন এক সময় তারা সমাজতন্ত্রের পক্ষে এত লিখে, বা ওই দর্শন, মার্ক্সীয় দর্শনের উপর লিখে, কেন তারা পরবর্তীকালে আশাহত হচ্ছেন এবং দেশ ছেড়ে চলে যাচ্ছে। আর পুরো প্রবন্ধটি যদি পড়ি, এটা তো তার সংক্ষিপ্ত একটু রূপ, স্যারের আরও এর চেয়ে বড় আছে, সেখানে কিন্তু এই ধরনের অনেকগুলি প্রশ্ন উঠানো যায়। এবং পুঁজিবাদ বলছেন মানুষের মনুষ্যত্বের শত্রু, প্রকৃতির শত্রু, সাহিত্যেরও শত্রু। তাহলে স্যারও আমাদেরকে যা পড়িয়েছেন ইংরেজিতে সাবসিডিরিতে, সবই তো পুঁজিবাদের। তারা কি সব মনুষ্যত্বের বিরুদ্ধে? তাহলে তো শেক্সপিয়ার থেকে শুরু করে আমি বলছি এই ধরনের কন্ট্রাডিকশনগুলি থেকে যায় যদি আমরা একইভাবে একই দৃষ্টিতে সেভাবে বিচার করি। শেষে তিনি বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা এবং অন্যান্য বিষয়, যে সাহিত্যের সঙ্গে এই যে নিষ্ঠুর সত্যতা, এই সমস্তই ঘটবে পুঁজিবাদী উন্নয়নের ধারাবাহিকতায়। তাহলে কি স্যার এই যে সাহিত্যের সঙ্গে বন্ধুত্বতা গড়ে উঠবে অনুন্নয়নের ধারাবাহিকতায়? এই প্রশ্নটা কিন্তু আসে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সংক্ষেপে, সেটা হচ্ছে এই যে রাষ্ট্র কর্তৃত্ববাদী, তিনি ঠিকই বলেছেন, রাষ্ট্র চায় অনুগত সেবক, সেটাও ঠিক বলেছেন। সাহিত্য চায় সংবেদনশীল ও মেরুদণ্ড সম্পন্ন মানুষ,
দুটা পরস্পর বিরোধী। তাহলে একজন সে সাহিত্য রচনা করবে, তাহলে সে কোন ধরনের রাষ্ট্রে বসবাস করবে? তাত্ত্বিকভাবে এই কথাগুলি বললেও এই প্রশ্নগুলি থেকে যায়, তাহলে আমরা কীভাবে, কোথায়, কোন রাষ্ট্রে, কোনভাবে বসে কীভাবে কাজটি করব? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন এবং অনেকে আশঙ্কা করছেন যে বই ওইভাবে থাকবে না। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা তাকে দিয়ে লেখানো হোক, স্যারের মূল কথা যেটা, যদি আমি মানুষের কথা, মানুষের ভেতরের কথাটা বলতে চাই, তাহলে এই ধরনের বইয়ের কাছে আমাদের ফিরে যেতে হবে। আমার শিক্ষকের যা লিখেছেন, যা বলেছেন, তার যে জ্ঞানের যে দিগন্ত, আমি তো তার ধারে কাছে পৌঁছাতে পারবো না। আমি খালি কয়েকটি প্রশ্ন উত্থাপন করতে পারি ছাত্র হিসেবে, এবং আশা করি শিক্ষক হিসেবে তিনি সেটি বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাদের। আপনারা শুনলেন অধ্যাপক মুনতাসির মামুনের কাছ থেকে। আমরা এবার প্রাবন্ধিক অনুবাদক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস চিন্ময় গুহকে কিছু বলার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা। আজকে যেরকম একটা অপূর্ব অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, সেজন্য কৃতার্থ লাগছে নিজেকে। বিশেষ করে আমার পাশে যারা বসে আছেন এবং আপনারা, আমি বলবো শ্রেষ্ঠ বাঙালি। এই শ্রেষ্ঠ কয়েকজন বাঙালি আজকে একটা তরঙ্গ দ্রাঘিমায় গেছেন মিশে। নতুন করে পুনর্নব হচ্ছে কালীয় কলম। তার বয়স 20 হলো, এখন সে সাবালক। অঞ্জলি লহমোর। চারপাশে রবীন্দ্রনাথের কথা হচ্ছিল। মানুষটা কিন্তু মারাত্মক। আধুনিক কাব্য উপন্যাস প্রবন্ধে উনি লিখছেন মারো ঠেলা হেন্য। রবীন্দ্রনাথ এভাবে চলবে না, রথ এভাবে চলে না। তিনি বলছেন হুড়োহুড়ির মধ্যে অসজ্জিত কুৎসিতকে স্থান দেওয়া যাবে না। এই অঙ্গীকার নিয়ে আজ থেকে 20 বছর আগে কালীয় কলম এসেছিল। দুই বাংলার মাঝখানে প্রদীপ হাতে। জীবন মরণের সীমানা ছাড়ায় আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন অধ্যাপক আনিসুজ্জামান আর আবুল হাসনাত। তাদের বোধির প্রকাশের মধ্যে এক দীপাঞ্জন রেখা। আমাদের সামনে তখন দুটো পথ। একটা হতে পারে, বুদ্ধদেব বসুর একটি কবিতায় ছিল, এসো মৃত্যুর জন্য প্রস্তুত হও আজ রাত্রে। আরেকদিকে নতুন করে নিজেকে আয়নার সামনে আবিষ্কার করা। আমি কালীয় কলমকে একটা প্রতীক বলছি। এই মহাপ্রতীক এর প্রয়োজন ছিল আমাদের সাংস্কৃতিক জীবনে, এবং এখানে যার সঙ্গে যারা যুক্ত, আবুল খয়ের মহাশয় থেকে শুরু করে লুভানা পীর চৌধুরী, মাহিদ চৌধুরী, আনিসুজ্জামান, আবুল হাসনাত তো বটেই। আমি নাসিবুন নারা হাককে দেখতে পাচ্ছি। তিনি একটি কারণ যার জন্য আমি এখানে এসেছি। কিন্তু আমাদের এই সময়টার কথা বিশেষ করে সকলে বলছিলেন। রবীন্দ্রনাথ, আবার বলছি, ভয়ঙ্কর লোক। আজকের উত্তরাধুনিক সময়ে বাজার অর্থনীতির মধ্যে যখন আমাদের বুদ্ধিটাও চুরি করে নিয়েছে যন্ত্র, আমাদের স্মৃতিটাও চুরি করে নিয়েছে যন্ত্র, আমাদের কিছু নেই। তারাপদ রায়ের ভাষায় আমাদের পরার জামা কাপড় আরো জীর্ণ হয়েছে। ঠিক সেই সময়ে
রবীন্দ্রনাথ বলছেন বুলিটা যেন বাটখারা না হয়। The jargon must not be the measuring rod. আজকে জার্গনে জার্গনে ভরে গেছে পৃথিবীটা। বাজার অর্থনীতি তো বটেই, পুঁজিবাদ তো বটেই, অনেক বেশি ধূর্ত। কার্ল মার্কস বুঝতে পারেননি ব্যক্তি মনের যন্ত্রণা, তার অ্যাংজাইটি, তার কষ্ট, তার লোভ শেষ পর্যন্ত অত বড় আদর্শ ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে। কাজেই বুলিটা যেন আমাদের বাটখারা না হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চারপাশে আমাদের ঘিরে রেখেছে যাকে বলে থিওডর অ্যাডর্নো যাকে বলেছেন কালচার ইন্ডাস্ট্রি, সংস্কৃতির কারখানা। এই সংস্কৃতির কারখানার বিরুদ্ধে আমাদের লড়াই। সংস্কৃতির কারখানা কি করছে? সংস্কৃতির কারখানা আমাদের ব্যক্তি চিন্তাকে নষ্ট করে দিচ্ছে। কমোডিফিকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ লিটারেচার অ্যান্ড আর্টস, সমস্ত কিছুকে পণ্যায়িত করা হয়েছে। একটা পণ্যায়িত সমাজে আমরা বাস করছি। এই পণ্যায়িত সমাজে কত তাড়াতাড়ি আমার লেখাকে প্রকাশ করা যায়। সাধনা, রবীন্দ্রনাথ 9 বার পরিমার্জনা করেছিলেন পুরো নাটক রক্তকরণী। আমরা কল্পনা করতে পারি একটি নাটককে বারবার লিখছেন। এখন একবার লেখার আগেই প্রকাশিত হতে থাকে। ছবি হয়, চলচ্চিত্র হয় না, লেখা হয়, সাহিত্য হয় না। অনেকদিন আগে প্রমথনাথ বিশি বলেছিলেন, যে প্রমথ চৌধুরী বলেছিলেন, বাংলাদেশে লেখক বেশি না পাঠক বেশি বলা শক্ত। সেই পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তার ফলে কি হয়েছে? এই কালচার ইন্ডাস্ট্রি যখন চারপাশে তার সুর বাড়িয়ে দিয়েছে, যার থেকে মুক্তি নেই, ঠিক সেই সময় আমাদের কি হচ্ছে, কি কিসের অসুবিধা হচ্ছে? সিচুয়েটিং দ্য সেলফ। সাহিত্যের প্রধান কথা আত্মকে আবিষ্কার করা, আত্মানুসন্ধান, আত্মোন্মোচন। একটা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে, মনে আছে বার্গম্যানের ছবি থ্রু দ্য গ্লাস ডার্কলি, সেই অন্ধকার আয়নার সামনে, আমি আমার নতুন বইয়ের নাম দিয়েছি অন্ধ আয়না। সেখানে যেখানে আনিসুজ্জামান বা আবুল হাসনাতের কথা বলা হচ্ছে বা শঙ্খ ঘোষের কথা বলা হচ্ছে, সেই অংশটার নাম দিয়েছি ছায়াবিধি তলে। তারা আমাদের ছায়াবিধি এই অন্ধ আয়নায়। সেই অন্ধকারের মধ্যে আত্মোন্মোচনের জন্য একটা হাহাকার গুঞ্জনের মতো আজকে এই অপূর্ব সুন্দর সন্ধ্যায় গুঞ্জরিত হচ্ছে। মনে রাখতে হবে যে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্লবর্মন, আখতারুজ্জামান ইলিয়াস, জীবনানন্দরা শুধু ইতিহাস তৈরি করেনি, ইতিহাসও তাদের তৈরি করেছিল। শেক্সপিয়ারের জন্ম হওয়া সম্ভব ছিল রেনেসাঁসের সময় 16 শতকের দ্বিতীয়ার্ধে, তেমনি এদেরও জন্ম ছিল অনিবার্য। আজকে কি আমাদের ইতিহাস আছে? শঙ্খ ঘোষের একটি কবিতার লাইন মনে পড়ছে আমার, সেটা হচ্ছে, ইতিহাস চ্যুত হয়ে আছি আমরা ইতিহাসের সঙ্গে নিজেদের সংযুক্ত করার চেষ্টা করে চলেছি। কালীয় কলম তারই একটি উদাহরণ মাত্র। আমাদের ভুলে গেলে চলবে না যে সাময়িক পত্রের প্রচণ্ড অবদানের কথা, বিরাট অবদানের কথা ভুলে গেলে চলবে না যে 2 কালীয় কলমের স্বপ্ন সেতু। কালীয় কলম 1926 সালে কালী কলম যখন প্রকাশিত হয়েছিল, সম্পাদনা করেছিলেন মুরলীধর বসু, শৈলজানন্দ, প্রেমেন্দ্র মিত্র। আর এই কালীয় কলম যেন একটা সোনার সেতু দিয়ে বাঁধা। মনে রাখতে হবে, এই অন্ধকারে সেই স্বর্ণ সেতুকে আমরা ছুঁতে চাইছি। আমরা তো বিস্তারে পৌঁছতে চাইছি, আমরা তো কসমোপলিটন হতে চাইছি।
কসমোপলিটন শব্দটা প্রথম 1560 সালে গ্রিক থেকে ফরাসিতে আসে, কসমোপলিট। কসমোপলিটন মানে কি? বিশ্বের নাগরিক, সিটোয়েন দু মোন্ড। আমরা বিশ্বের নাগরিক হতে চাইছি। কেন কালিও কলম একই সঙ্গে কলকাতা এবং ঢাকা থেকে প্রকাশিত হল? আবুল খায়ের কি ভেবেছিলেন? প্রসারিত হওয়ার, সংযোগের ভাষা। এই যে কসমোপলিটন কথাটা প্রথম ডিওজেনাস ব্যবহার করেন প্রাচীন গ্রিসে, যে আমি কসমোপলিটন, আমি বিশ্বের মানুষ। 2 নম্বর মানে হচ্ছে কসমোপলিটনের 2 নম্বর মানেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে a man who accommodates to all customs and conventions and mores, একটা মানুষ যে সমস্ত রীতি এবং প্রথার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। সেটা শুধু বাংলাদেশের নয়, সেটা শুধু ভারতবর্ষের নয়, সেটা পৃথিবীর। সহজ কথা নয়। আমার মনে হয় কালিও কলমে সে অঙ্গীকার ছিল, কারণ ভুললে চলবে না যে আনিসুজ্জামান সেই সহিষ্ণুতার প্রতীক, সেই মানবতার প্রতীক যা আজকে এই অন্ধকারে আমরা হারিয়ে ফেলছি। 3 নম্বর অর্থ কসমোপলিটনের সেটা হচ্ছে হু আন্ডারস্ট্যান্ডস আদার্স ফ্রম আদার কান্ট্রিজ, যে অন্য দেশের মানুষদের বুঝতে পারে। তাহলে এই বিশ্ব মানুষ হতে আমরা চাইছি, কিন্তু হতে দিচ্ছে না। কে হতে দিচ্ছে না? অবশ্যই বাজার অর্থনীতি হতে দিচ্ছে না, অবশ্যই কালচার ইন্ডাস্ট্রি হতে দিচ্ছে না, যাকে টিওডোর অ্যাডর্নো বলেছেন কালচার ইন্ডাস্ট্রি। তার মধ্যে আত্মার বিরুদ্ধে একটা লড়াই চলেছে। আমাদের বাঁচার জন্যে কাকে দরকার? বঙ্কিমের কথা হলো আজকে, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল উনি পৃথিবীর সঙ্গে কথা বলছেন, পৃথিবী তাঁর সঙ্গে কথা বলছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। উনি প্রশ্নগুলো তুলছিলেন মুনতাসির মামুন, সে প্রশ্নগুলো পৃথিবীর সামনে উনি তুলছিলেন। এই প্রশ্নগুলো কালিও কলম তুলছে আজকের এই মঞ্চে। এটা ভাবার মতো একটা ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, একটু আগে অধ্যাপক সিরাজুল ইসলামকে আমি বলছিলাম সত্যার্থী, সত্যকুলজাত টলস্টয়, আমরা তার জন্যে লড়াই করে চলেছি। ভুললে কিছুতেই চলবে না সে আমাদের ইতিহাসটা কি ছিল, প্রথম কোন কাগজ বেরিয়েছিল। মনে থাকবে যে 1814-15 সালে প্রথম সাময়িক পত্র বেরোয়। আপনারা কল্পনা করতে পারছেন বঙ্গদর্শন ছাড়া, ভারতী ছাড়া, সাধনা ছাড়া, কল্লোল কালিকলম ছাড়া, নজরুলের লাঙল ছাড়া, এমনকি সুরাওয়ার্দীর ইত্তেফাক ছাড়া বাংলা সাহিত্য সম্ভব? এই সম্প্রতি গত 50 বছরে একটি আলোকস্তম্ভের দিকেই আমরা তাকিয়ে আছি, তার নাম কালিও কলম। বাকিরা নুন আনতে পান্তা ফুরিয়েছে, তারা শূন্য। শুধু চারপাশে দেশ, দয়ে বয়েকার মূর্ধন্য শব্দ। এইরকম একটা অবস্থায় বাঁচার জন্যে কালিও কলম একটা আবেদন। তো পুণ্যদেবতীর কবিতা আছে, পাখি বলে যায় আজ দুর্যোগ ক্ষমতাসীন, গাজাতে কি হচ্ছে। ঠিক 102 বছর আগে, 101 বলবো, ওয়েস্টল্যান্ডের লাইন আছে, বার্নিং 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 আছে। What shall I do now? What shall I do? আমি কি করব? পাস্কাল 1555-60 সালে লিখছেন, একজন দার্শনিক, একজন গণিতজ্ঞ, একজন পদার্থবিদ, 39 বছর বয়সে মৃত্যু মর্মরিত। তিনি বলছেন, আমি এখন কি করব? Qu'est-ce que je fais maintenant? ফরাসিতে বলছেন, ঠিক একই প্রশ্ন করছেন, আমি এখন কি করব? অন্নদাশঙ্কর রায় বলেছেন 50 সালে, আমরা তবে এখন কি করব? এই প্রশ্ন আমাদের সবাইকে রক্তাক্ত করছে গোপনে। সেই প্রশ্নের আয়নার সামনে দাঁড়িয়ে আছে কোন কাগজ? কালিও কলম। মনে রাখতে হবে সমকাল যে কাজ করেছিল 50-এর দশকে, সেটা তো আমরা ভুলিনি। মাটি, দেশ, জাতীয়তা সবকে উত্থিত করেছিল, এলিভেট করেছিল। সেই সময় আবার ফিরে আসছে। একবার সাময়িক পত্রের ইতিহাস খুঁজতে গেলে দেখব যে
নিহাররঞ্জন রায় বলছেন যে ওই সময়ে সাংবাদিকতাটা ঠিক বৃত্তি হয়ে ওঠেনি, আজকে সেটা বৃত্তি হয়ে উঠতে পারে। তাই আমি বলবো কালিও কলম একটা প্রতিরোধ। মনে রাখতে হবে অন্নদাস শঙ্কর রায় বলেছিলেন যে সাহিত্যের দুরকম দুই ছেলে, কানাই ও বলাই। কানাই হচ্ছে হিতকারী, মানুষের মঙ্গল করতে চায়, আমরা বুঝতে পারছি সমাজকে যদি এভাবে আমরা ভাবি, মানুষের মঙ্গল করতে চায়। আর বলাই হচ্ছে মনোহারী, মানুষকে এন্টারটেইন, চিত্ত বিনোদন করতে চায়। আমার মনে হয় কালিও কলম কানাই ও বলাইকে নিয়ে একসাথে হেঁটেছে, কারণ ওরা জানেন যে কানাই ও বলাই একসাথে না হাঁটলে চিত্ত উদ্বোধিত হয় না, উন্মীলিত হয় না, তাই তার দরকার ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে সে অনেক দিন আগে প্রথম যখন কাগজ বেরিয়েছিল 1818 সালে জন মর্সম্যানের সমাচার দর্পণ প্রথম সাপ্তাহিক, বা গঙ্গা কিশোর ভট্টাচার্যের বাঙাল গেজেটি, তারপরে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণমোহন দাস, ঈশ্বরগুপ্ত পার হয়ে শেখ আলিমুল্লাহ বাংলা ও পার্সি সাপ্তাহিক করেছিলেন। সমাচার সভা রাজেন্দ্র 7ই মার্চ 1831। একবার চিন্তা করুন, রবীন্দ্রনাথের জন্মের আগের বছর ঢাকা থেকে 3টি সাময়িক পত্র প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের জন্মের আগের বছর 1860 সালে কবিতা কুসুমাবলী, মনোরঞ্জিতা এবং নব্য ব্যবহার সংহিতা ঢাকার বাংলা প্রেস থেকে বেরোয়। রবীন্দ্রনাথের জন্মের আগে, মাথা উঁচু হয়ে যায়। আবার দেখুন, ঢাকা প্রকাশ বলে 1861 সালে প্রকাশিত হয় একটি সাপ্তাহিক, রবীন্দ্রনাথের জন্মের বছর। 1862 সালে প্রকাশিত হয় 4টি কাগজ ঢাকা থেকে। কাজেই আপনারা আবার বলছি, বঙ্গদর্শন, ভারতী, প্রবাসী, সাধনা, চিত্তরঞ্জন দাসের নারায়ণ, কল্লোল, কাজী নজরুল ইসলাম এবং মুজফফর আহমেদের লাঙল, সজনীকান্ত দাসের শনিবারের চিঠি, কল্লোল, কালিকলম, ফজলুল হকের নবযুগ, এগুলো সবই আমাদের মনকে তৈরি করার চেষ্টা করেছে, কারণ সবসময় একটা প্রতিরোধ ছিল। মনে রাখতে হবে, মানুষের ইতিহাস তো যুদ্ধের ইতিহাস। এখন গাজায় যখন রক্ত পড়ছে, তখন মারের সাগর পার হওয়া কি সহজ কথা? সেই জন্যেই তো যুদ্ধ। নতুন পৃথিবীকে আমরা খুঁজছি। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়? আমার মনে হয় পথ দেখাবে কালিও কলম, তার নতুন সম্পাদক মণ্ডলী। আমরা জানি একটা বিরাট পৃথিবী খুঁজছে তাদের এই যন্ত্রণার মুহূর্তে ক্ষত চিহ্নগুলোকে ঢাকার জন্যে। আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। নমস্কার। আপনারা শুনলেন অধ্যাপক চিন্ময় গুহর কাছ থেকে। এবার কালিও কলমের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার মোড়ক উন্মোচন। সংখ্যাগুলো যদি একটু সামনে এনে দিতেন, আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে যদি সংখ্যার মোড়ক উন্মোচন ছবি কি তোলা হয়েছে? ছবিটাই বড় কথা।
এত কথা বলে আবার বলছি ছবিটাই বড় কথা, সেটাই। আপনারা দেখলেন কালীয় কলমের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যার মোড়ক উন্মোচন করা হলো। এটি কাইয়ুম চৌধুরীর একটি চিত্রকর্ম দিয়ে প্রচ্ছদ করা হয়েছে। তিনি আমাদের খুবই আপনজন ছিলেন এবং আগে আমি এই কথাটা বলেছি যে কালীয় কলম তার 200-র অধিক সংখ্যায় প্রতিবার বাংলাদেশের শিল্পীদের আঁকা চিত্রকর্ম দিয়ে প্রচ্ছদ করেছে এবং সঙ্গে ভেতরে শিল্পীর পরিচিতি থাকে। এটি খুব যত্ন সহকারে আবুল হাসনাত খুব করে এসছেন এত বছর এবং আমরাও চেষ্টা করছি চালিয়ে যেতে। আপনারা পাশে ছিলেন বলেই আমাদের এই পথ চলা সম্ভব হয়েছে। কালীয় কলমের প্রকাশক আবুল খায়েরকে এবার বলবো সংক্ষেপে কিছু বলার জন্য। এখানে উপস্থিত যারা আছেন তারা সবাই সাহিত্যিক। 3জন এমিরেটাস প্রফেসর এখানে সামনে আছেন, না 3জন এখানেই 4জন এখানে, আবার ওদিকে হাসেম ভাইয়ের উপস্থিত আছেন এবং সবাই এখানে যারা আছেন সবাই কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক, কেউ শিক্ষা দীক্ষার সঙ্গে জড়িত। আমি কিন্তু সাহিত্যিকও না, আমি লেখাপড়াও খুব বেশি একটা করি না, আমি স্বপ্ন দেখার মানুষ। আমি একটা পরিবারে জন্ম নিয়েছি, সেখানে আমার চাচা রাজ্জাক সাহেব ছিলেন, ওনার সঙ্গে মানুষ হয়েছি। উনি আমাকে লেখাপড়াটা শেখাতে পারেনি, বহু চেষ্টা করেছিল, বলেছিল তুমি যদি অন্য কিছু লেখাপড়া নাও করতে চাও, শুধু আমার বইয়ের প্রিফেসগুলি পড়লেও তুমি কিছু শিক্ষা দীক্ষা করতে পারবে। তাও আমার হয়নি, কিন্তু ওনার সঙ্গে থাকতে থাকতে, ওনার সঙ্গে চলাফেরা করতে করতে অনেক বড় বড় মাপের মানুষের সঙ্গে আমার মেলামেশা হয়েছে, ওঠা বসা হয়েছে এবং এখানে যারা উপস্থিত আছেন সিরাজ ইসলাম সাহেব, ওনাকেও চিনি হয়তো রাজ্জাক সাহেবের মাধ্যমে। তো সেই কারণে হয়তো আমি ভালো স্বপ্ন দেখার চিন্তাভাবনা আমার ভিতরে হয়তো জন্ম নিয়েছিল। সেই স্বপ্ন থেকে আমি চেষ্টা করি মাঝে মধ্যে বড় বড় কাজ করার জন্য। কোনোটা হয়, কোনোটা হয় না, কারণ অনেক শখ থাকলে, সাধ্য না থাকলে সব কিছু করা সম্ভব হয় না। এবং বাংলাদেশের একটা জিনিস আমি লক্ষ্য করেছি, খুব ভালো কাজ করতে গেলে কারো কাছে কোনো কিছু চাইলে পরে সেটা পাওয়া যায় না। এবং যেহেতু বেঙ্গল ফাউন্ডেশন বা আমাদের কোনো প্রতিষ্ঠানই কোনো অনুদান নেয় না দেশ থেকে এবং বিদেশ থেকে বা সরকার থেকে, সেই জন্য আমার একার পক্ষে একটা প্রতিষ্ঠান তো না, এরকম প্রায় 20টা প্রতিষ্ঠান এখন আমি চালাচ্ছি, সেগুলি চালানো খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমি মাস্ট কংগ্রেচুলেট আমাদের এন্টায়ার টিমকে, লুবানাই চৌধুরীদের লিড করে, এবং এই কালীয় কলম 20 বছরে একবারও কোনো মাসে বন্ধ হয়নি, এটা চলে আসছে। এবং যেটা উনিও বললেন যে আমরা কলকাতায়ও চেষ্টা করেছিলাম এটাকে মুদ্রণ করে ওখানে প্রেজেন্ট করার জন্য, কারণ আমি ওখানে দেখেছি যে অনেক সাহিত্য পত্রিকা আছে যেগুলো কালীয় কলমের কাছাকাছিও না। কারণ এই কালীয় কলম করতে গিয়ে, বেঙ্গল ফাউন্ডেশন করতে গিয়ে আমি যাদের সঙ্গে কাজ করেছেন তারা হচ্ছে ডক্টর আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, হাসনাত ভাই এবং আরও মঞ্জুর, আমাদের বন্ধু কায়সার, ফখরুল, আমরা সবাই মিলেই এই কাজটা করি। এবং এই কাজটা করতে গিয়ে আমরা প্রত্যেকের সাহায্য পাই। যেমন নই ভাই অনেক সাহায্য করেন, হাসেম ভাই মাঝে মধ্যে করেন, তারপরে আরও তো আর্টিস্ট যারা মহরে কিবরিয়া ভাই ছিলেন, আবেদিন চাচা ছিলেন। তো এনাদের কথা বললে অনেক কিছু বলা যায়, যে এনাদেরকে আমি জানি একদম ছোটোবেলা থেকে। আমি সেই আবেদিন চাচাকে চিনি 6 বছর বয়স থেকে, মৌলানা ভাসানী, জসিমউদ্দিন চাচা, আপনার প্রত্যেকেই বঙ্গবন্ধুর কথা বললামই না, সবাইকেই কিছু না কোনোভাবে আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, দেখেছি। হয়তো অনেক বয়স যখন আমার হয়েছে তখন আমি অনুধাবন করেছি যে আসলে বাংলাদেশে কিছু করতে গেলে ভালো মনের মানুষ তৈরি করা খুব দরকার। শুধু ইন্ডাস্ট্রি করলে হবে না, ডেভেলপমেন্ট করলে হবে না,
তার সঙ্গে যে ভালো মনের মানুষ তৈরি না করা যায়, তাহলে আসলে ব্যাপারটা খুব মানে আগানো যাবে না। তাই খুব সাহস করে আমরা স্টেডিয়ামে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল শুরু করলাম। তো আপনি দেখেন বাংলাদেশের মানুষ কত সুন্দরভাবে সেটা গ্রহণ করলো। 5 রাত্রি একটা ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল, 50,000 মানুষ যে দেশে উপভোগ করতে পারে, সে দেশে সব কিছু করা সম্ভব। এবং এই দেশে আরও খুব সহজ এ কারণে যে এটি একমাত্র দেশ যেখানে 98% লোক একটি ভাষায় কথা বলে। ওয়েস্ট বেঙ্গলে সেটা সম্ভব না। ওয়েস্ট বেঙ্গলের 40% পপুলেশন এখন বিভিন্ন স্টেট থেকে এসে থাকে, কিন্তু বাংলাদেশের 98% লোক কিন্তু একই ভাষায় কথা বলে। শুধু এখানে কমিউনিকেট করা যত সহজ, কাজ করাটাও সেই রকম সহজ। তো এরকম চিন্তা নিয়ে আমরা কাজ করি। আমাদের বিভিন্ন প্ল্যান আছে, কিন্তু সাধ্য নাই। আমার খুব শখ এখন বেঙ্গল বইয়ের সাকসেস দেখে আমি মনে প্রায় বিশ্বাস করতাম যে বইকেও যদি একটা সুন্দরভাবে যদি প্রেজেন্ট করা যায়, মানুষ বই কিনবে, বাইরে বই পড়বে। ঠিক তাই হচ্ছে। আপনারা নিচে বেঙ্গল বইতে গেলেই সেটা দেখতে পারবেন। তা আমার ইচ্ছা, আমি জানি না, আমি না করলে অন্য কেউ যদি করতে পারে, যে 460টা উপজেলায় যদি এরকম একটা বইয়ের দোকান যদি হয়, তার সঙ্গে চায়ের সিঙ্গারের মতো একটা ছোট্ট ক্যাফে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ আবার বই হাতে নেবে, কলম হাতে নেবে এবং পড়বে, এবং ক্রাইম রেট অনেক কমে যাবে। মানুষকে তো জায়গা দিতে হবে। আমরা শুধু বলি যে ক্রাইম হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এগুলি বললে তো হবে না। মানে সংস্কৃতি কর্মকাণ্ড বাড়াতে হবে, লেখাপড়াটা বাড়াতে হবে। তো সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাহায্য করবেন, এবং যারা আমাদের সাহায্য করে এসেছেন এই পর্যন্ত, আমি তাদের সব সেই আশা করি। সবাইকে ধন্যবাদ। কালি ও কলমের প্রকাশক আবুল খায়েরের কাছ থেকে শুনলেন, আপনাকে ধন্যবাদ। কালি ও কলম সাহিত্য সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের বর্ণশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস রফিকুন নবী, তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি। আমি তাকে বিনীত অনুরোধ করব সভাপতির বক্তব্য প্রদানের জন্য। আজকের এই সুন্দর সন্ধ্যায় এই যে আয়োজন, এবং সেই আয়োজনের জন্য যারা মঞ্চে উপবিষ্ট আছেন, সবাইকে আবার শুভেচ্ছা। কালি কলম সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে অভিনন্দন, যে এই 20 বছর পর্যন্ত তারা কালি কলম ছাপিয়ে যাচ্ছেন। আমি শুরু থেকে কালি কলমের সাথে জড়িত ছিলাম, এবং জড়িত থাকার প্রধান কারণ আবুল খায়ের লুটু বলাই বাহুল্য, এবং তার সাথে আমাদের আবুল হাসনাত চলে গেছেন। তার চলে যাওয়ার পরে আবুল হাসনাত চলে গেছেন, আবার কালি কলমের আর একজন হিতেছি আমাদের সুবীর চৌধুরী, কাইম ভাই, তারা চলে গেছেন। তো তাদের চলে যাওয়ার পর থেকে আমাদেরও একটা কি বলবো, যে প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতন অবস্থা। আমরা অত বেশি আর কালি কলমের সাথে জড়িত নেই, এখন হওয়ার কথা নয়। তো কিন্তু কালি কলমের যে শুরু থেকে আজ পর্যন্ত কি হচ্ছে, সেইটা কিন্তু আমরা সবসময় দেখি। আমি তো দেখি বটে। আমাকে এইখানে সভাপতি করা হয়েছে, বলতে গেলে এটা অন্যভাবেই বলি যে সভাপতি হওয়া বেশ কঠিন। আনিস স্যার এই ব্যাপারে খুব দক্ষ সভাপতি ছিলেন বলে আমি মনে করি। আনিস স্যারকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি 2-3 মিনিটে এই কথা শেষ করে দেন কীভাবে ইসেতে সভাপতি হয়ে? উনি আমাকে বলেছিলেন যে এতক্ষণ ধরে সবাই যে বসে থাকে মঞ্চে, এবং দর্শক যারা বসে থাকেন তাদেরকে ওই বেশি আর যন্ত্রণা দেওয়াটা বোধহয় উচিত নয়, সেই জন্যে আর বেশি দূর যাই না। তো আমি একেবারেই তার পদাঙ্ক অনুসরণ করার পথে বলে আমি নিজেকে মনে করি। আমি বেশি কথা বলবো না,
একটা চিঠি আমার কাছে এসেছিল। সেই চিঠিতেও কিন্তু আমাকে বিশেষভাবে ওইখানে লেখা রয়েছে যে সভাপতির ভাষণ 10 মিনিটের বেশি হবে না। তো আমি সেইটা আমার জন্য খুব ভালো হয়েছে। যারা খুব বক্তৃতা দিতে পছন্দ করেন, যারা বক্তব্য দেন এবং অনেক কথা বলেন, তাদের ব্যাপারটা হলো যে বলতে পারেন খুব সুন্দর করে, অনেক কথা বলতে পারেন। আর এইটা নিয়ে আমি ভেবে দেখেছি যে মাতাল যেমন নিজেকে মাতাল মনে করে না, ঘোরতর মাতাল যারা নিজেকে মাতাল মনে করে, যারা দীর্ঘ বক্তৃতা দিতে পছন্দ করেন, তারা যে কত বড় বক্তৃতা দিয়েছে সেটা বুঝতে পারে না। এইটা আমার একটা ধারণা। যাই হোক, কালী কলমকে অভিনন্দন, কালী কলমের সবাইকে অভিনন্দন। এবং আজকে যারা বক্তব্য রাখলেন এখানে, তারা সবাই যে স্যারের লেখার উপরে আলোকপাত করে পুরোপুরি নিজেদের বক্তব্য পেশ করেছেন, হয়তো তেমন নয়, কিন্তু সবাই খুব চমৎকার বলেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর স্যারের লেখা সম্বন্ধে যে কিছু বলার, সেইটা আমার পক্ষে মনে হয় দুঃসাহসের ব্যাপার ঘটবে, কারণ আমি তো ছবি আঁকার মানুষ, অত বেশি জানি না। কিন্তু একটা কথা বলি, এটা দাবি করি যে আমি কিন্তু পাঠক, একজন বড় পাঠক বটে। পাঠ এবং পঠন এবং তার মধ্যে থাকা, তার সাথে জড়িত থাকা, এই ব্যাপারগুলো কিন্তু এইগুলোর সাথে কিন্তু আমি আছি। সেই হিসাবে স্যারের যে লেখা, সেইটা আমি আগে একটু পড়েছি, তার মধ্যে থেকে আমি যেটুক আবিষ্কার করেছি তা হলো যে মানুষের সম্পর্কিত সাহিত্যের মধ্যে তিনি শুরুই করেছেন তাই দিয়ে, মানুষকে নিয়েই লেখা হয়। আমরা যারা ছবি আঁকি সেইটাও কিন্তু একই কথা। এটাকে যদি আমরা স্যারের ওইটাকে যদি ট্রান্সলেট করে নিয়ে আসি আমাদের চিত্রকলার ক্ষেত্রে বা শিল্পকলার ক্ষেত্রে, একই ঘটনাই কিন্তু। আমরা কেন আঁকি, কেন আঁকবো, কাদের জন্য লিখবো, কি লিখবো, কি হবে, সমাজ কোথায় যাচ্ছে, সামাজিক যেসব কর্মকাণ্ড তার মধ্যে আমাদের অবস্থান কোথায়, আমরা সেইখানে কি কিছু করার, আমাদের মতন মানুষদের কিছু করার আছে কি না, এই সব কিছুই কিন্তু আমাদের জানতে হবে। পেছনের ঘটনাটা হলো যা কিছু করি আমরা আসলে মানুষকে নেই, মানুষের মধ্যে যেহেতু নিজেও মানুষকে চিনতে পারি বেশি করে, সেই জন্য মানুষকে যত লেখালেখি হলো, যত কিছুই লেখালেখি আছে, আমরা জানি যে ঘুরে ফিরে মানুষই প্রধান হয়ে আসে এবং সেইখানে মানুষের দুঃখ কষ্ট ইত্যাদি যাবত, তার মধ্যে থেকে কখনো সমাজতন্ত্রের কথা হয়, কখনো গণতন্ত্রের কথা হয়, ধনতন্ত্রের কথা হয়, অনেক কিছু। আমরা জানি মেক্সিকোর যে আমাদের শিল্পীবৃন্দ, রিভিয়েরা, অরস্কো, তারপরে সিকিউরাস, এদের যে ঘটনা, একটা ছোট্ট ওই দেশ থেকে তারা কিন্তু মানে আমেরিকার পাশের দেশ হয়েও এই মানুষের কথা ভেবেছিল। ট্রটস্কিকে সাথে নিয়ে তারা অনেক কিছু ভেবেছিল এইসব। সেইখান থেকে আমরা এত বড় বড় শিল্পী পেয়েছি যারা মানে প্রায় এই ইউরোপের সমস্ত শিল্পীদের একদম ছাড়িয়ে উপরে উঠে গিয়েছিলেন। তারাও কিন্তু এই মানুষকে নিয়ে কাজ করেছিল। মানুষ সব কিছু মিলিয়ে আমি মনে করি যে সাহিত্যিক, শিল্পী, আমাদের অবস্থান একটা গণ্ডির মধ্যে। সেই গণ্ডি থেকে একটা ঘর, সেই ঘরের অনেক দরজা, তার মধ্যে থেকে কেউ এটা করছি, কেউ ওটা করছি, যাই কিছু করি ওই ঘরেই আমাদের অবস্থান। আমরা সেইভাবে নিজেদেরকে তৈরিও করি এবং আমাদের চারপাশে যা ঘটনা ঘটে সেইগুলো মাথায় রাখি। আমরা সেইগুলোকে নিয়ে ভাবি, সাহিত্যে ভাবি, শিল্পে ভাবি, শিল্পকলায় ভাবি, চারুকলায়, চিত্রকলায় ভাবি। এই বলে আমি সভাভঙ্গ করার অনুমতি চাচ্ছি, কারণ সবাই আমার মনে হয়। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি বরেণ্য শিল্পী প্রফেসর এমেরিটাস রফিকুন নবীর
কথা আপনারা শুনলেন। সভাপতি মহোদয়কে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমি আপনাদের জানিয়ে রাখি যে আগামী দুদিন 9 ও 10 ফেব্রুয়ারি সাহিত্য সম্মেলনের মোট 7টি অধিবেশন হবে। মাত্র 1 ঘন্টা 20 মিনিট ব্যাপী সংক্ষিপ্ত অধিবেশনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয়ে আলোকপাত করার চেষ্টা থাকবে আমাদের। আগামীকাল শুক্রবার পরপর 3টি অধিবেশন বিকেল 4টে, 5:30 এবং সন্ধ্যে 7টায়। পরদিন শনিবার সকাল 11টায় এবং যথারীতি বিকেল 4টায়, 5:30টায় এবং সন্ধ্যে 7টায়। সভাস্থলে যে প্রচারপত্র বিতরণ করা হয়েছে এবং কালি ও কলমের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিবেশনের বিস্তারিত তথ্য আপনারা পাবেন। আশা করি অধিবেশনগুলোতে আপনারা যোগদান করবেন আজকে যেভাবে করেছেন, এবং আমাদের অনুষ্ঠান কালি ও কলমের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি কালি ও কলমের সম্পাদক সুব্রত বড়ুয়া মহোদয়কে অনুরোধ করছি। সভার সভাপতির বক্তৃতার পর সভা তো অবশ্যই শেষ হয়ে যায়। কালি ও কলমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা আমাদের প্রয়াসে এবং আয়োজনে এখানে এসছেন এবং এই অনুষ্ঠানে যে আলোচনা তা শুনেছেন, আমাদের উৎসাহিত করছেন। আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়, আজকের আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং আমাদের নানাভাবে চিন্তা দিকে, নতুন চিন্তার দিকে আমাদের নিয়ে যাবে সে আলোচনা। আমাদের সঙ্গে আপনারা ছিলেন এবং আছেন, ভবিষ্যতে থাকবেন এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের সভায় সভাপতি, প্রধান বক্তা এবং আলোচক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমাদের অনুষ্ঠান এখানে শেষ। কালি ও কলম সাহিত্য সম্মেলনের কবিতা ও সাহিত্য শীর্ষক অধিবেশন আগামীকাল বিকেল 4টায়। তখন আবার দেখা হবে। শুভরাত্রি। আপনারা সকলে ভালো থাকবেন।